আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 3 নম্বর পেজ জীবনবিজ্ঞানের পেজ নম্বর 101 এই পেজটা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। এই কি বলছে যে অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত এবং উৎসেচক ক্ষরণ করে। হ্যাঁ, এবার যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হয় তো সেইগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থিরই অন্য নাম হচ্ছে অনাল গ্রন্থি। তাহলে বুঝতেই পারছি এই যে নালীযুক্ত বলেছে এটা হবে না, আর উৎসেচক ক্ষরণ করে বলছে এটাও হবে না। কারণ কি আমরা জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা ক্ষরণ করে সেটা হচ্ছে হরমোন। বি বলছে হরমোনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক। না, হরমোনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক এটা ঠিক নয়, এটা স্নায়ুর কাজ হচ্ছে দ্রুতগতিতে সম্পন্ন হয়। সি বলছে কি দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, এটা ঠিক উত্তর। তাহলে এখানে উত্তর কি হবে, যে অপশন সি। আর শেষ অপশন কি বলছিল, যে অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। না, অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় না, ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে, থাইরক্সিনকে। এবার আমরা পরের প্রশ্ন দেখব। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো এখানে তাহলে এখানে কি, যে এ বলছে কি গ্লুকাগন, আর এদিকে যদি দেখি তাহলে কি বলছে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। আমরা জানি যে ইনসুলিন আর গ্লুকাগন দুজন বিপরীত ক্রিয়া করে। তাহলে ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের উৎপাদন কমায়, আর গ্লুকাগন কি হয়, বাড়ায়। তাহলে এটা হবে কি, এটা তো হচ্ছে 4। আর ট্রপিক চলনে কি হয়, সেটা উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তাহলে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা তো টপিক চলন অবশ্যই। তাহলে টপিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা হয়। জিব্রেলিন পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়, এটা 1। আর কি মেডালা অবলঙ্গাটা, তাহলে এখানে শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, তাহলে এটা তো 3 নম্বর। তাহলে কি দেখব, এ 4, বি 2, সি 1 আর ডি হচ্ছে 3। তাহলে এ হচ্ছে 4, এ হচ্ছে অপশন বি, আর বি হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে অপশন বি। আগের দিনের একটা পেজে এরকম একটা প্রশ্ন ছিল বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এখানে উত্তর ঠিকঠাকই করা হয়েছিল, কিন্তু যখন অপশন বলা হচ্ছিল তো তখন একটা অন্য অপশন বলে দেওয়া হয়েছিল, তো সেটা একটু খেয়াল করে নেবে। তো আজকে কিন্তু এখানে হ্যাঁ এ হচ্ছে 4, বি 2, সি হচ্ছে 1 আর ডি হচ্ছে 3। হ্যাঁ, এটা হবে ঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তাহলে কি বলছে সঠিক, তাহলে সঠিক নয় কোনটা সঠিক নয়। তাহলে টপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। হ্যাঁ, টপিক চলনে তো উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। সাইটোকাইনিন পাতা ফুল ও ফলের পতন রোধ করে। হ্যাঁ, সেটাও করে। জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। না, এটা ঠিক না। অগ্রমুকুলের বৃদ্ধি কে ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় হচ্ছে অক্সিন, তাহলে এটা হবে না। আর হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়, হ্যাঁ এটা বলা হয়। তাহলে জানতে চাইছি কি, যে সঠিক নয় কোনটা। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন সি, জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। এবার আমরা কি পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তাহলে কি বলছে, যে এই বিভাজনে মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে এই বিভাজনে বলছে মাতৃকোষ, এই একটা কি বলছে মাতৃকোষ, আর এখানে কি বলছে অপত্য কোষ। তাহলে এতে ক্রোমোজোম সংখ্যা কি বলছে ধ্রুবক থাকে। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা মানে একই থাকা। তাহলে মাতৃকোষ যদি 2n হয় তাহলে বলছে অপত্য 2n হবে না, তাহলে এটা তো না।
হ্যাঁ, এইবার আমরা মিয়োসিস সংক্রান্ত, এবার কি বলেছে এটা মিয়োসিস সংক্রান্ত, যে মিয়োসিস সংক্রান্ত জানি যে ধ্রুবক রাখে, ক্রোমোজোম সংখ্যা অবশ্যই ধ্রুবক রাখে, তাহলে সেটা কি প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, তাহলে এটা হচ্ছে না। বেশ, এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। মিয়োসিস বলি বা মাইটোসিস বলি, মিয়োসিস মাইটোসিস এই দুটো ক্ষেত্রেই আমরা জানি কি বেমতন্তু গঠন হয়। তাহলে বেমতন্তু গঠন কখন হয় না? অ্যামাইটোসিসে। তাহলে এই বিভাজনে বলছে বেমতন্তু গঠিত হয় না, তাহলে এটা মিথ্যা, মানে এটা ঠিক নয়। তাহলে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে মিয়োসিসেই কিন্তু কি হয়? ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কখন হয়? মিয়োসিস ওয়ানের প্যাকাইটিন দশায়। আর কি বলছে? এই বিভাজনে দুটি অপত্য কোষে উৎপন্ন হয় না, এটা কি মিয়োসিস বলছে। তাহলে মিয়োসিসে অপত্য কোষের সংখ্যা হবে কটি? 4টি। আর মাইটোসিস হলে অপত্য সংখ্যা 2টো হতো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি। এবার আমরা কি পরের প্রশ্ন দেখব। অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে কি, যেখানে বলছে দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়, বলছে কি অযৌন জনন। আর অযৌন জননে কিন্তু গ্যামেট সৃষ্টি হয় না, দুটি একটি জীব লাগে, দুটি জীব লাগে। তাই বলছে দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায় না, এটা ঠিক নয়। মিয়োসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, অযৌন জনন পদ্ধতি যেহেতু, তাহলে সেখানে গ্যামেট উৎপন্ন হবে না। আর অপত্য জীব জনিত্রী জীবের নয় জিনগত বৈশিষ্ট্যের উত্তরাধিকার হয়। হ্যাঁ, এবার অযৌন জননের ক্ষেত্রে কি দেখা যায়, যে যেটা জনিত্রী জীব আর অপত্য জীব হুবহু কীরকম হয়? একই রকম দেখতে হয়। তাহলে এখানে বলছে অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাহলে এটাই হবে কি ঠিক উত্তর। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। আর পরেরটা কি বলেছিল? পরেরটা বলেছিল কি, যে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেক ঘটলে অপত্য সৃষ্টি হয়। এটা এটা কিসের বৈশিষ্ট্য? এটা যৌন জননের বৈশিষ্ট্য। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। নিচের কোন জোটটি সঠিক? তো প্রথমে কি বলছে, যে প্রোফেজ, প্রোফেজ বলছে অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন। না, অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন তো প্রোফেজে হচ্ছে না। তাহলে কি মেটাফেজ বলছে নিউক্লিয়াসের পুনর্গঠন? না, এটাও না। আর টেলোফেজে বলছে বেমতন্তুর অবলুপ্তি। হ্যাঁ, টেলোফেজে বেমতন্তুর অবলুপ্তি হয়। আর এনাফেজে বলছে বেমতন্তুর সূচনা। না, এটা হয় না। তাহলে বেমতন্তু, তাহলে বেমতন্তুর সূচনা কখন হবে? সূচনা হবে মেটাফেজে। অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন কখন দেখতে পাবো? টেলোফেজে। আচ্ছা, অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন তাহলে কোথায় দেখতে পাবো? এনাফেজে। আর বেমতন্তুর অবলুপ্তি তো টেলোফেজে হচ্ছে। আর নিউক্লিয়াসের পুনর্গঠন এটাও কোথায় হবে? এটাও টেলোফেজে। তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হচ্ছে টেলোফেজ, বেমতন্তুর অবলুপ্তি। পরের প্রশ্ন দেখব। দুটি শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়নের ফলে, তাহলে দুটি শঙ্কর লম্বা মটর গাছের কথা বলছে। তাহলে শঙ্কর লম্বা বলতে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, আর এর সাথে ক্রস হচ্ছে কি ক্যাপিটাল টি আর তার সাথে স্মল টি। তাহলে এই যে বলেছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন, তাহলে এখানে কি করব? তাহলে এখানে এটা দেখতেই পাচ্ছি, এই যে এটা শঙ্কর জীব, এই একটা শঙ্কর জীব, এদের মধ্যে কোথায় বলছে? প্রথম বংশে। কিন্তু আমরা যদি ওই মেন্ডেলের পরীক্ষাটা দেখি, তাহলে এটা থেকে যেটা সৃষ্টি হচ্ছিল এটাই ছিল F1 জেনারেশন, আর এখান থেকে যেটা সৃষ্টি হচ্ছিল সেটা F2 জেনারেশন। যদিও এক্ষেত্রে এটা প্রথম বংশে বলেছে, কিন্তু এখান থেকে আমরা মেন্ডেলের যে রেজাল্ট সেখান থেকেই পেয়ে যাব, কারণ মেন্ডেলের কিন্তু ফার্স্ট
জেনারেশনে যেটা জীব তৈরি হয় সেটা কিন্তু এই সংকরজীবী ছিল, আর তার ক্রসের ফলে যেটা পাওয়া গেছিলো সেটা F2। তাহলে F2 জনুতে তখন আমরা কি জানি যে এর অনুপাতটা কী ছিল, একটা ফিনোটাইপিক একটা জিনোটাইপিক। তাহলে জিনোটাইপিক অনুপাতটা কত ছিল, 1:2:1, আর ফিনোটাইপিক অনুপাতটা কত ছিল, 3:1। তাহলে এখানে বলছে কি শঙ্কর লম্বা মটর গাছ, তাহলে আমাদের এখানে ফিনোটাইপ না জিনোটাইপ বৈশিষ্ট্য দেখতে হবে, যেহেতু শঙ্কর লম্বা বলেছে। তাহলে এটা কি ছিল, এটা ছিল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই একটা কি ছিল স্মল টি, আর এটা কি ছিল ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটাই তো শঙ্কর। কত অনুপাত, 2 অনুপাত। টোটাল গাছ কটা আছে, এই 1 আর 2 3 আর 4, তাহলে টোটাল আছে 4, তার মধ্যে কত অনুপাত শঙ্কর, 2 অনুপাত শঙ্কর। তাহলে ইন্টু 100, তাহলে কত হবে 50%। তাহলে এখানে উত্তর কি হবে 50%। তাহলে উত্তর 50%। পরের প্রশ্ন দেখব, স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ কি হতে পারে। তাহলে স্বাভাবিক পুরুষ, তাহলে সেটা কি হবে 2n, আর 2n হলে আমরা কি জানি সেটা হবে 44A প্লাস XY, এটা পুরুষের ক্রোমোজোম। তো এইবার কি দেখব, এই যে 44A প্লাস XY আছে, তাহলে এখানে 44AA প্লাস XXY, না এটা XXY আছে, এটা হবে না। 44A প্লাস X0, না সেটাও হবে না। তাহলে এখানে 44A প্লাস XY, হ্যাঁ এখানে ক্যাপিটাল দুটো এ আছে, দুটো ক্যাপিটাল এ আছে, অর্থাৎ এটা কি বলতে চাইছে যে এটা আমরা এটাও এরকমও লিখতে পারতাম যে 44A বলতে অটোজম, আর অটোজম যেহেতু জোড়ায় জোড়ায় তাই এরা দুটো এ দেখিয়েছে। তাহলে এখানে উত্তর কি হবে, তাহলে এখানে উত্তর হবে তাহলে উত্তর হবে 44A প্লাস XY। পরের প্রশ্ন দেখব, ঠিক করলাম তো, হ্যাঁ সি ছিল 44A প্লাস XY, উত্তর এটা। চুয়াল্লিশ এ প্লাস XY। পরের প্রশ্ন, পাখির ডানা ও প্রজাপতির ডানা। তাহলে এখানে দেখব যে পাখির ডানা এটা কিসে সাহায্য করে, এটা উড়তে সাহায্য করে, তাহলে এর কাজ হচ্ছে ওড়ার জন্য। আর প্রজাপতির ডানা যদি বলি তো একই, তাহলে দুটোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি কাজটা সেম, আর কাজ সেম হয়ে গেলেই সেটা কি হয়, কাজ সেম হয়ে গেলেই সেটা সমবৃত্তীয়। তাহলে কি ধরনের অঙ্গটা স্থির করো, তাহলে বুঝতেই পারছি এখানে কি হবে, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ। পরের প্রশ্ন দেখব, নিচের কোন প্রয়োজনে নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে। এটা আগের দিনেও পেয়েছিলাম। তাহলে এবার এখানে কি যে খাদ্য উৎস কত দূরত্বে আছে সেটা জানানোর জন্য, বাকি সঙ্গীদের জানানোর জন্য কিন্তু মৌমাছিরা এই নৃত্যটা করে। তাহলে একটা হচ্ছে কি এটা ওয়াগল নৃত্য, আর একটা কি আছে, আরেকটা হচ্ছে চক্রাকার নৃত্য। আগেও বলেছিলাম এই চক্রাকার নৃত্যটা কখন হবে, যখন খাদ্য উৎসটা খুব কাছে থাকবে, বলতে পারি 50 থেকে 75 মিটারের মধ্যে, আর যদি একটু দূরে হয় তখন ওয়াগল নৃত্য। তাহলে এখানে জানতে চাইছে কি নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে, তা লেখো। নতুন মৌচাক তৈরি করা না, শত্রুর আক্রমণ এড়ানো সেটাও না, খাদ্যের উৎস সন্ধান, হ্যাঁ তাহলে এখানে উত্তর হবে কি খাদ্যের উৎস সন্ধান। পরের প্রশ্ন দেখব, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। তাহলে কি বলছে নাইট্রোজেন স্থিতকরণ, যেটাকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলি। তাহলে সেই কাজটা কে করে, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া করে, কিছু মিথজীবী ব্যাকটেরিয়া করে। মিথজীবী তো জানি আমরা রাইজোবিয়াম, স্বাধীনজীবী ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাটোব্যাক্টর, নস্টক, অ্যানাবিনা মিথজীবীতেও হবে।
তো এবার এখানে বলছে এখানে কোনটি নয়, তাহলে রাইজোবিয়াম, হ্যাঁ এটা তো মিথজীবী জীব, এটা করে। সিউডোমোনাস, হ্যাঁ এই সিউডোমোনাস কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে না, অর্থাৎ নাইট্রোজেন স্থিতকরণ করে না। সিউডোমোনাস যেটা করে সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তাহলে কি করে? ডিনাইট্রিফিকেশন। তাহলে এটা ডিনাইট্রিফিকেশন। তারপরে কি ছিল? ক্লস্ট্রিডিয়াম। তাহলে ক্লস্ট্রিডিয়াম কি করে? তাহলে এটাও তো একটা স্বাধীনজীবী একটা ব্যাকটেরিয়া, যেটা নাইট্রোজেন স্থিতকরণ করে। অ্যাজাটোব্যাক্টার সেটাও নাইট্রোজেন স্থিতকরণ করে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সিউডোমোনাস, কারণ এ নাইট্রোজেন স্থিতকরণ করে না। পরের প্রশ্ন দেখব, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে। তাহলে কোনো একটা জলাশয়ে যদি দেখা যায় কি পরিপোষক বৃদ্ধি পেয়েছে, পরিপোষক পুষ্টি উপাদান বৃদ্ধি পেয়েছে, কি কারণে? ওই ফসফেট জাতীয় কীটনাশক বা ওই ওই কাপড় কাচা সোডা, তো সেগুলো থেকে ওই ফসফেট জাতীয় যে পরিপোষকটা সেটা যদি জলে মেশে, তখন কি হবে? তখন পুষ্টি পদ্ধতি যে বেড়ে গেল, তাহলে সেই ঘটনাটাকে কি বলবো? ইউট্রফিকেশন। আর যদি ইউট্রফিকেশন ঘটে তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তাহলে সেটা কি, যে ওখানে প্রচুর অ্যালগি বেড়ে যাবে। আর অ্যালগি বেড়ে যাওয়ার পর তাহলে সেখানে অক্সিজেনের অভাবে বহু অ্যালগির মৃত্যু হবে, এমনকি সেখানে বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু হবে। তো সেই ঘটনাটাকে কি বলে? অ্যালগাল ব্লুম। তাহলে অ্যালগাল ব্লুম কখন ঘটবে? এই পরিপোষক বেড়ে গেলে। আর পরিপোষক বেড়ে গেলে বলতে কি, এখানে ইউট্রফিকেশন। পরের প্রশ্ন, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। তাহলে কি বলছে? শব্দ দূষণে হৃদস্পন্দন বৃদ্ধি, এটা তো হয়, রক্তচাপ বৃদ্ধি হয়, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে শব্দ দূষণের ফলে কি বলছে কোনটি সঠিক নয় সেটা স্থির করতে বলেছে। তাহলে এটা কি হবে? ডিসলেক্সিয়া। তাহলে ডিসলেক্সিয়াটা হয় না। তাহলে কোনটি নয় বলেছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ডিসলেক্সিয়া। পরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। বলছে কি পশ্চিমঘাট রেড পান্ডা, পূর্ব হিমালয় ওরাংওটাং, ইন্দো বার্মা বলছে লায়ন টেলড ম্যাকাও, আর কি বলছে সুন্দরল্যান্ড হচ্ছে অর্কিড। তাহলে এইদিকে যেগুলো লেখা আছে এগুলো হটস্পটের নাম, হটস্পট। তাহলে ভারতের এই যে 4টি হটস্পটের নাম লেখা আছে, আর এইদিকে হচ্ছে সেখানকার এন্ডেমিক প্রজাতি। তাহলে রেড পান্ডা, এই রেড পান্ডা দেখলেই আমরা যেটা বুঝবো সেটা অবশ্যই কোথাকার? পূর্ব হিমালয়ের, পূর্ব হিমালয়। ওরাংওটাং, ওরাংওটাং কোথায়? সেটা হচ্ছে সুন্দরল্যান্ড। আর লায়ন টেল ম্যাকাও এটা কোথায় দেখবে? এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পর্বতমালা। তাহলে দেখেই তো বোঝা যাচ্ছে যে এই তিনটে তো ঠিকঠাক নেই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সুন্দরল্যান্ড অর্কিড। অর্কিডকে এছাড়াও কিন্তু, অর্কিড যদি বলি যে শুধু সুন্দরল্যান্ডেরই এটা এন্ডেমিক প্রজাতি তা নয়, এটা সুন্দরল্যান্ডও হবে, এটা পূর্ব হিমালয়ও হবে, এটা পশ্চিমঘাট পর্বতমালাও হবে। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি সুন্দরবনে পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। খাদ্য খাদকের ভারসাম্যে ব্যাঘাত, হ্যাঁ এটা তো একটা অবশ্যই পরিবেশগত একটা সমস্যা। সমুদ্রে জলের উচ্চতা বৃদ্ধি, এটাও সমস্যা। আর মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, না মিষ্টি জলের পরিমাণ কি? হ্রাস। এখানে বলছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। তাহলে এটা হবে উত্তর। এখানে জানতে চেয়েছিল কি কোনটি সমস্যা নয়, তাহলে কি মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এছাড়া সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই, খাদ্য খাদকের ভারসাম্যে ব্যাঘাত, আর লবণাম্ল উদ্ভিদ ধ্বংস। তাহলে সবকটাই হবে, এটা জানতে চেয়েছিল কোনটি সমস্যা নয়। তাহলে উত্তর কি হবে? মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। পরের প্রশ্ন দেখবো এবার। তাহলে এমসিকিউগুলো শেষ, এবার শূন্যস্থান।
ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তাহলে কর্পাস লিউটিয়াম থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। তাহলে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয় প্রোজেস্টেরন হরমোন। বলছে কোন দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়? তাহলে আমরা যদি কোষ চক্রে দেখি, কোষ চক্র, তাহলে এই কোষ চক্রের কি কি দশা আছে? একটা হচ্ছে গ্রোথ 1 ফেজ, একটা সিনথেসিস দশা বা এস ফেজ, আর একটা হচ্ছে G2 ফেজ বা গ্রোথ 2 ফেজ। তাহলে এর মধ্যে যদি আমরা দেখি এই G1 ফেজে আরএনএ প্রোটিন এসব সংশ্লেষ হয়। তাহলে উত্তর কি হবে? G1 দশা। দশা তো লিখে দিয়েছি, যাই হোক। তাহলে কি G1 দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। পরের প্রশ্ন দেখব, উভলিঙ্গ ফুলের পুংকেশরকে অপসারণ, এই যে পুংকেশরের অপসারণ তাকে কি বলে? এটা মনে হয় আগের দিনেও পেয়েছিলাম, আগের পেজটাতে। তাহলে উভলিঙ্গ ফুলের যখন পুংকেশরকে অপসারণ করা হয় তাহলে সেটাকে কি বলবো? ইমাস্কুলেশন। এটা কেন করা হয়? ইতর পরাগযোগের জন্য। উভলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের জন্য ইমাস্কুলেশন করা হয়, যেখানে উভলিঙ্গ ফুলের পুংকেশরকে বাদ দেওয়া হয়। এটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। তাহলে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো, তো কি কি মনে রাখবো? একটা হচ্ছে নাইট্রোব্যাক্টর আর নাইট্রোসোমোনাস। তাহলে এগুলো কি বলবো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এখানে কি লিখি? নাইট্রোসোমোনাস। এখানে নাইট্রোব্যাক্টরও হতো। পরের প্রশ্ন, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। তাহলে বিপন্ন প্রাণী সংরক্ষণের কথা যখনই হবে সেটা কি হবে? সেটা হচ্ছে অভয়ারণ্য। বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয় কোথায়? অভয়ারণ্যতে। পরের প্রশ্ন দেখব, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত কি রোগ দেখা যায়? এটা একটা পেশাগত রোগ, অর্থাৎ যেখানে কয়লা খনিতে যারা কাজ করছে এই পেশার সাথে যুক্ত, তাদের যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে অ্যানথ্রাকোসিস। এখানেই লিখি অ্যানথ্রাকোসিস। আমরা জানি অ্যানথ্রাসাইট একটা কয়লার নাম, তো সেখান থেকে মনে রাখতে পারি, সেখান থেকে এসছে অ্যানথ্রাকোসিস। পরের প্রশ্ন, এবার সত্য মিথ্যা। কি বলছে? যে অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায়, এটা অগ্রন্থ আছে, কি হবে? অগ্রস্থ। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়। এবার এখানে যখন স্থায়ী কলা বলছে, হ্যাঁ এই এই অগ্রস্থ তো বটে, এরকম জায়গায় তো হয়, মূলকাণ্ড পাতার অগ্র অংশে তো হয়, কিন্তু সেটা স্থায়ী কলা নয়, সেটা ভাজক কলা। তাহলে স্থায়ী কলা বলেছে, তার জন্য এটা মিথ্যা, ভুল। পরের প্রশ্ন, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। তাহলে আমরা এক প্রকার জনন হচ্ছে কি? যৌন জনন, আর একটা হচ্ছে অযৌন। আজকেই একটা প্রশ্নে দেখলাম যে এখানে যৌন জননের ক্ষেত্রে দুটি জীব লাগছে, আর এটা একটি জীব। তাহলে এই দুটি জীবের দুটি গ্যামেট তৈরি হয়, তাহলে এখানে গ্যামেট লাগছে, আর এখানে কিন্তু গ্যামেট লাগছে না। তাহলে বলছো অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, তাহলে কি এটা মিথ্যা। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। তাহলে হেটেরোজাইগাস জীব বলতে তো যেখানে কি দেখা যাবে? যে এই যে আজকেই দেখলাম একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে এটা প্রকট আর এটা প্রচ্ছন্ন। তাহলে এই প্রকট বৈশিষ্ট্যটা এক্ষেত্রে কি হয়ে গেছে? প্রকাশ পেয়েছে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, তো এরা হয় নাই বলেছে, তাহলে এটা কি ঠিক? তাহলে এটাও হবে ঠিক উত্তর। বেশ, পরেরটা দেখব। আর যদি দেখি যে প্রকট জিনটা
সেটা হেটেরোজাইগাস হোমোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পায়। পরের প্রশ্ন, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। হ্যাঁ, তাহলে জীবন সংগ্রামে যাদের মধ্যে অনুকূল ভেদ চলে আসবে, অর্থাৎ এমন প্রকরণ চলে আসবে, এই প্রকরণ মানে পার্থক্য, একই প্রজাতির জীবের পার্থক্য, জীবের বৈশিষ্ট্যের পার্থক্যটাই হচ্ছে প্রকরণ। তাহলে প্রতিকূল পরিবেশে একই প্রজাতির জীব, কোনো একটা জীবের মধ্যে দেখা যাচ্ছে সেই পরিবেশটা, সেই প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তার কিছু ভেদ চলে এসেছে, কিছু প্রকরণ চলে এসেছে, পার্থক্য, আর সেই পার্থক্যটা পরিবেশের জন্য অনুকূল। তাহলে সেটা যদি সেই পরিবেশের জন্য অনুকূল হয়ে যায়, তাহলে সে জীবন সংগ্রামে জয়ী হবে, টিকে যাবে, তার যোগ্যতমের উদ্বর্তন হবে। তাহলে এটা কি ঠিক? অনুকূল প্রকরণযুক্ত জীবের জীব জীবন সংগ্রামে জয়ী হয়, তাহলে এটা কি ঠিক উত্তর, অর্থাৎ এটা কি হবে? সত্য। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। হ্যাঁ, যেগুলো অভঙ্গুর দূষক মানে যেগুলো কি হচ্ছে, যে নষ্ট হয় না, যেগুলো কোনোভাবে নষ্ট হয় না, জমতে থাকে, তাহলে কি কোনো একটা অভঙ্গুর দূষক যদি কোনো একটা জীবের মধ্যে, একটি জীবের মধ্যে জমতে থাকে, তখন তাকে বলবো জৈব সঞ্চয়ন, জৈব সঞ্চয়ন, বা কি বলবো, বায়ো অ্যাকুমুলেশন। আর যদি দেখা যায় সে কোথায় প্রবেশ করে, সে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে কোনো একটা খাদ্য শৃঙ্খলে যদি প্রবেশ প্রবেশ করে কি কোনো অভঙ্গুর দূষক, তাহলে কি দেখা যাবে, প্রতিটা পুষ্টি স্তরে যাওয়ার পর যখন প্রতিটা পুষ্টি স্তরে যত নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তত তার ঘনত্ব বাড়তে থাকবে, আর সেই জিনিসটা কি বলবো, জীব বিবর্ধন। তাহলে অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। হ্যাঁ, তাহলে এটাও ঠিক, তাহলে এটা সত্য। পরের প্রশ্ন দেখব, পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়। হ্যাঁ, পূর্ব হিমালয় হটস্পটে কিন্তু তুষার চিতা অবশ্যই দেখা যায়, তাহলে এটাও কি সত্য। পরের প্রশ্ন দেখব, স্তম্ভ বিস্তম্ভ। তাহলে এখানে কি বলছে, যে লঘু মস্তিষ্ক। তাহলে এখানে কি দেখব, লঘু মস্তিষ্ক সংক্রান্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেহের ভারসাম্য রক্ষা। তাহলে লঘু মস্তিষ্ক কি করে, দেহের ভারসাম্য রক্ষা করে, তাহলে এটা হবে কি ডি। তারপর কি বলছে, জি1 দশা। তাহলে জি1 দশায় কি হয়, যে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, এটা কি তাহলে এফ। অটোজোম বাহিত রোগ, তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। তাহলে আমাদের সিলেবাসে তিনটে রোগ আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হিমোফিলিয়া, আর একটা হচ্ছে বর্ণান্ধতা। তিনটে রোগই প্রচ্ছন্ন জিন ঘটিত, আর এই হিমোফিলিয়া আর বর্ণান্ধতা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত, আর তার মধ্যে থ্যালাসেমিয়াটা অটোজোম বাহিত। এরপর কি বলছে, রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কি করে, এই মাছের প্লবতা বৃদ্ধি করে। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কি করে, গ্যাস উৎপন্ন করে, দিয়ে মাছের প্লবতা বৃদ্ধি করে। বেশ, এবার হচ্ছে কি গির অরণ্য। তাহলে গির অরণ্যে কি পাওয়া যায়, সিংহ, এশিয়াটিক সিংহ। তাহলে একমাত্র গির অরণ্যে এশিয়াটিক সিংহ পাওয়া যায়। তাহলে গির অরণ্য কোথায় আছে, গুজরাট। আর কি পত্রজ মুকুল। তাহলে পত্রজ মুকুল কি, পাথরকুচি। তাহলে পাথরকুচি পত্রজ মুকুলের মাধ্যমে কি করে, অযৌন জনন সম্পন্ন করে, সেইভাবে তারা বংশ বিস্তার করে। তাহলে এগুলোর এই উত্তর ছিল। তো এবার পরের প্রশ্ন দেখব। এখানে বিসদৃষ্টি খুঁজতে বলছে, তাহলে প্রথমেই কি আছে, অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল আর গ্লসোফেরেঞ্জিয়াল। এখানে যদি দেখি ভেগাস, ফেসিয়াল, গ্লসোফেরেঞ্জিয়াল, এগুলো সব কি, এগুলো সব মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু। এই তিনটে ছাড়াও আরেকটা মিশ্র স্নায়ু, যেমন কি, যেমন হচ্ছে ট্রাইজেমিনাল। তাহলে এখানে ভেগাস, ফেসিয়াল আর গ্লসোফেরেঞ্জিয়াল ছাড়াও একটা মিশ্র স্নায়ু হচ্ছে কি, ট্রাইজেমিনাল। তাহলে এখানে এগুলো সব মিশ্র। তাহলে অকিউলোমোটরটা কি, এটা হচ্ছে, এটা মোটর স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু। তাহলে এখানে উত্তর হবে অকিউলোমোটর, কারণ এটা এগুলোর থেকে আলাদা।
তাহলে এরপর কি বলছে, কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় ও মূত্রের পরিমাণ কমে? এটাও আমরা আগের দিন আলোচনা করলাম যে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে, সেটা হচ্ছে এডিএইচ হরমোন। এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটা কোথা থেকে ক্ষরিত হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে। মানে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত তো হয়, কিন্তু তৈরি কোথায় হয়? এটা তৈরি হয় হাইপোথ্যালামাসে। তৈরি হয় হাইপোথ্যালামাসে। ওই জন্য এটাকে কি বলতে পারি? এটাকে নিউরো হরমোনও বলতে পারি, নিউরো হরমোন। নিউরো হরমোন। এবার পরের প্রশ্ন দেখব, তাহলে কোন হরমোনের প্রভাবে? তাহলে উত্তর কি হতো? উত্তর হতো এডিএইচ। এবার এখানে কি বলছে, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, বুঝে দ্বিতীয়টি। আচ্ছা, পুনরুৎপাদন বলছে প্ল্যানেরিয়া, অর্থাৎ প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়, তাহলে হাইড্রার কি হবে? কোরকোদ্গম। এটাও আগের দিন আলোচনা করলাম। কোরকোদ্গম এককোষীদের ক্ষেত্রে ইস্ট, আর বহুকোষীদের মধ্যে হাইড্রা। কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? তাহলে আজকে একটা থ্যালাসেমিয়া পড়লাম, আর তার সাথে বললাম কি বর্ণান্ধতা আর হিমোফিলিয়া, এই দুটো সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তো তার মধ্যে রক্ততঞ্চন ব্যাহত হচ্ছে কোন রোগে? সেটা হচ্ছে হিমোফিলিয়া। তাহলে একটা এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। পরের প্রশ্ন দেখব, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত। তাহলে যেমন কি লিখবো? এটা হচ্ছে কি, এটা সংগ্রাম বলা যায়, প্রকরণ বলা যায়, তারপর প্রাকৃতিক নির্বাচন বলা যায়, যোগ্যতমের উদ্বর্তন বলা যায়। তো এখানে আপাতত কি লিখলাম, যে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন। তাহলে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটা সিদ্ধান্ত হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। পরের প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। আচ্ছা, তাহলে এখানে কি যে বলছি, চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন আর ক্রায়ো সংরক্ষণ। বুঝতেই পারছি কি এগুলো সব এক্সিটু সংরক্ষণের উদাহরণ। অর্থাৎ কোনো জীবকে যদি তার নিজের পরিবেশ থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়, তাহলে সেটাকে কি বলা হবে? এক্সিটু। আর তার পরিবেশে রেখেই যদি সংরক্ষণ করা হয়, তাকে বলতাম ইনসিটু। তাহলে এখানে উত্তর কি হবে? এক্সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন, ফণিমনসর কাঁটা কোন অঙ্গের রূপান্তর? তাহলে এটা কিসের জন্য? বাষ্পমোচনে বাধা দেওয়ার জন্য হয় ফণিমনসার কাঁটা, এটা অঙ্গে রূপান্তরিত হয়। সেটা হচ্ছে কি, ফণিমনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তর? হচ্ছে পাতা। তাহলে পাতাটা কি হয়ে গেছে? পাতাটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? কাঁটা। কিসের জন্য? বাষ্পমোচনে বাধা দেওয়ার জন্য। লাস্ট প্রশ্নের পর, জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস ও জীবাশ্ম জ্বালানির অতিব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো। তাহলে কি দেখা যাচ্ছে? জলাভূমির সংকোচন ঘটছে, মানে জলাভূমি কমে আসছে, বনভূমিও হ্রাস পাচ্ছে, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো কি? জনসংখ্যা বাড়লে এরকম হবে, দেশের জনসংখ্যা বাড়লে। তাহলে কি? ক্রমবর্ধমান জনসংখ্যা। তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যা। তাহলে এই ছিল প্রশ্ন, টোটাল 41টা প্রশ্ন, পরীক্ষায় করতে হয় 36টা। তো এর মধ্যে এবার কমেন্ট বক্সে কি লিখবে? তো সেটা হচ্ছে কি, যে কোনটা দেওয়া যায়? আগের দিন আলোচনা করেছি এরকম, হ্যাঁ। তো এবার কি, যে আমরা কি দেখেছি, যে এই যে রেড পান্ডা সংরক্ষণের জন্য পূর্ব হিমালয়ে একটা সিকিমের একটা আগের দিন আলোচনা করেছিলাম, একটা ন্যাশনাল পার্ক যেখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তো সেখানেই হয়তো বলা হয়েছিল
যেই রেড পান্ডা সংরক্ষণ করা হয় এরকম একটা অঞ্চল, সেটা কোথায়? পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত একটা ন্যাশনাল পার্ক যেখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, তাহলে সেটার নাম কি?